হ্যালো বন্ধুরা, আমরা জিওগ্রাফি গাইডার আজকে আরেকটা নতুন চ্যাপ্টার আমরা নিয়ে এসেছি, বায়ুমণ্ডল। দশম শ্রেণী অর্থাৎ যারা মাধ্যমিক দিতে দেবে যারা, তাদের জন্য নতুন একটা চ্যাপ্টার, অর্থাৎ আমাদের সিলেবাসের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেখানে প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টারটি, সেটি আজকে আমরা সম্পূর্ণভাবে বোঝাবো। তোমরা খুব ভালো করে মনে রাখো যে বায়ুমণ্ডল কাকে বলে আগে আমাদের জানতে হবে। আমরা জানি আমরা ভূপৃষ্ঠে অবস্থান করি, আমরা ভূপৃষ্ঠে বসবাস করি। সেই ভূপৃষ্ঠে বসবাসকারী তার উপরিভাগ, অর্থাৎ আমরা যদি বসবাস করি এই ভূপৃষ্ঠ, মানে এটা আমাদের যদি ভূপৃষ্ঠ অংশ হয়, এই ভূপৃষ্ঠ সংলগ্ন থেকে শুরু করে উপর দিক পর্যন্ত, অর্থাৎ এই যে উপর দিক, সেই অংশটা একটা চাদরের মতো একটা অংশ আবৃত হয়ে আছে। আর যেটা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে চাদরের মতো ঘিরে থাকা এবং পৃথিবীর আবর্তনের সঙ্গে অবশ্যই এই যে এটা আবর্তিত হয়, সেটাকে আমরা গ্যাসীয় আবরণ বলবো। অর্থাৎ কি, মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর চাদরের মতো ঘিরে থাকা। তোমরা তো জানো আমরা এখানে ভূপৃষ্ঠে আমরা এখানটা বসবাস করি, সেইখানটায় চাদরের মতো এই বায়ুমণ্ডলের স্তর আমাদেরকে আবৃত করে রয়েছে। সেইটাকে আমরা, এই যে স্তরটা আছে, এই স্তরটাকে আমরা বলবো বায়ুমণ্ডল। অর্থাৎ এখানটা আমাদের কি থাকে, বায়ুমণ্ডল থাকে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের সংজ্ঞা আমরা যদি জানতে পারি। এবার এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের জানো তো বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান দ্বারা, বিভিন্ন গ্যাসীয় উপাদানের সমন্বয়ে গঠিত। কি কি বললাম, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান। আমরা এই গ্যাসীয় উপাদান সম্পর্কে আমরা জানবো, যেটা মাধ্যমিক পরীক্ষা এবং দশম শ্রেণীর পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। প্রথম আমরা জানবো যে বায়ুমণ্ডলে সব থেকে কোন গ্যাস বেশি থাকে। বারবার বলছি কোশ্চেনটা, বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি থাকে? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সব থেকে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি থাকে। আমরা একে সাংকেতিক চিহ্নের মাধ্যমে N2 দিয়ে বলবো। কত পার্সেন্ট? 78%। অর্থাৎ কত গ্যাসীয় উপাদান বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে? নাইট্রোজেন 78%। খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানবো অক্সিজেন। বায়ুমণ্ডলে অক্সিজেন, অক্সিজেন মানে কি? O2। এই গ্যাসের পরিমাণ কত? এই গ্যাসের পরিমাণ হচ্ছে 20.60%। অর্থাৎ আমরা গ্যাসীয় উপাদান আমরা প্রথম জানলাম যে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন 78%, তারপর অক্সিজেন থাকে 20.60%। এরপর আমরা যেটা পড়বো, আমি এরপর এখানটা লিখছি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। পরীক্ষাতে তোমরা এই তিনটেই মনে রাখবে। এক হচ্ছে নাইট্রোজেন, যার পরিমাণ হচ্ছে 78%, তারপরে হচ্ছে অক্সিজেন, যার পরিমাণ হচ্ছে 20.60%, তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যার পরিমাণ হচ্ছে 0.03%। তোমরা মাধ্যমিক বা দশম শ্রেণীর পরীক্ষার্থে এই তিনটেই মনে রাখবে, আর অন্য কোনো মনে রাখার দরকার নেই। এই তিনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরো কি কি জিনিস থাকে সেটা আমরা একটু বলে দিই। এগুলো হচ্ছে গ্যাসীয় উপাদান। এছাড়া এই যে বায়ুমণ্ডল, গ্যাসীয় উপাদান আমরা আগেই বললাম যে উপাদানটা কি থাকে, গ্যাসীয় উপাদান থাকে। এটা তো প্রথম উপাদান আমরা বলে দিলাম। এর পরবর্তী ক্ষেত্রে কি ধরনের উপাদান থাকে? থাকে হচ্ছে জলীয় উপাদান। জলীয় উপাদান কি? এটা বলছি জলীয় উপাদান। জলীয় উপাদান হচ্ছে মেনলি জলীয় উপাদান যেটা জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পর উপস্থিতি এখানে থাকতে পাওয়া যায়। প্রথম হচ্ছে গ্যাসীয় উপাদান, আমি আগে বলে দিয়েছিলাম যে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন আমি আগে বলে দিয়েছিলাম। এরপর বললাম জলীয় উপাদান। এরপর থাকে কঠিন বস্তুকণা। কঠিন বস্তুকণা তার মানে ধরো আমাদের যে বিভিন্ন ধরনের ধূলিকণা, এই যে ধূলিকণাগুলো নির্গত ছাই, দাবানলের যে ছাই, সেগুলো সমস্ত কিছু কঠিন বস্তুকণার আন্ডারে পড়ে। এগুলো কঠিন বস্তুকণার এক একটা অজৈব উপাদান এগুলো পড়ছে। এই হচ্ছে বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের উপাদান, গ্যাসীয় উপাদান এবং জলীয় বাষ্পের উপাদান এবং কঠিন বস্তুকণা, এই তিনটে সমন্বয়ে তৈরি হচ্ছে বায়ুমণ্ডল। এরপর আমরা বায়ুমণ্ডলের স্তর চলে যাব।
বায়ুমণ্ডলের স্তর আমরা বিভিন্নভাবে বায়ুমণ্ডলের স্তরকে প্রত্যেকটা স্তর আমরা কখন সৃষ্টি করব। স্তর মানে তখন তার বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকবে, তার রাসায়নিক ঘনত্ব থাকবে, এর ভিত্তিতে স্তর করা যায়। একটা স্তর আমি অঙ্কন করলাম, এই স্তরটা কিভাবে আমি তাকে শ্রেণী বিভাগ করব, তার মধ্যে তো বিভিন্ন ধরনের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগত এবং তার রাসায়নিক গঠন, তার উপাদানগত, এই ভিত্তিতে আমরা এই স্তরটাকে ভাগ করি। সুতরাং আমরাও ঠিক একইভাবে রাসায়নিক গঠন এবং উপাদান অনুসারে তাহলে আমরা এই বায়ুমণ্ডলকে কি করব, রাসায়নিক গঠন এবং উপাদানগতভাবে এই বায়ুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করব। তাহলে কি আমি কটা ভাগে বললাম, দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের বাংলা আমরা বলবো সমমণ্ডল। আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। বা বিষম মণ্ডল। এটা কি, এটা কিসের ভিত্তিতে আমরা ভাগ করলাম, রাসায়নিক গঠন ও উপাদানের ভিত্তিতে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের রাসায়নিক এবং উপাদানের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তোমাদের এই জিওগ্রাফি গাইডার ভালো লাগলে অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, এবং নতুন নতুন সুন্দর সাবজেক্টকে অত্যন্ত খুব ভালোভাবে যেগুলো বোঝানো হচ্ছে সেগুলো তোমরা পেতে পারো এবং পরীক্ষার জন্য যথেষ্ট তোমাদেরকে সাহায্য করবে। আগে বললাম রাসায়নিক উপাদান অনুসারে, এবার আমরা বলবো উষ্ণতা হ্রাস বৃদ্ধি। এই যে একটা স্তর, এটা যদি ভূমির আমাদের ভূভাগ হয়, সেই ভূভাগের থেকে আমরা যা উষ্ণতা পাই, আমরা যা উষ্ণতাটা উপলব্ধি করি, সেটা উপর দিকে নিশ্চয়ই সেটা কমে। কারণ আমরা আগেই জেনেছি প্রত্যেক 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি করে সেন্টিগ্রেড উষ্ণতা কি হয়, উষ্ণতা হ্রাস পায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যেখানে অবস্থান করি সেখান থেকে প্রত্যেক 1000 মিটার উপরের দিকে উঠবে, প্রত্যেক 1000 মিটার উচ্চতাতে 6.4 ডিগ্রি করে সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। তাহলে এই যদি আমি স্তরটা আনবো, আমি কিসের ভিত্তিতে বায়ুমণ্ডলকে ভাগ করব, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বায়ুমণ্ডলকে ভাগ করব, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে আমরা বায়ুমণ্ডলকে ভাগ করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা যে ভূপৃষ্ঠতে অবস্থান করি, সেই ভূপৃষ্ঠটা একদম নিচে, এইখানটা আমরা বসবাস করি। ধরো আমরা এখানটা বসবাস করি, এই স্তরটার আমরা কি নাম দেবো, এই স্তরটার নাম দেবো আমরা টপোস্ফিয়ার। আমি এখানটাতে লিখে দিচ্ছি টপোস্ফিয়ার। এটা কত থেকে কত কিলোমিটার হয়, 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। 0 থেকে 15, এই 0 থেকে 15 কিলোমিটারের মধ্যে অবস্থান করে হচ্ছে টপোস্ফিয়ার। এই স্তরটায় প্রচুর ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হয়, অর্থাৎ কি টপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হয়। আমরা বসবাস করি টপোস্ফিয়ারে, স্বাভাবিকভাবেই তোমরা দেখেছো যে আমাদের এখানে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এগুলো আধিক্য দেখতে পাওয়া যায়। এই জন্য এই স্তরকে আমরা বলবো ক্ষুব্ধমণ্ডল। তাহলে আমরা টপোস্ফিয়ারকে কি বলবো, ক্ষুব্ধমণ্ডল। আর কিছু করার দরকার নেই, খালি এটুকু মনে রাখো, তোমার যদি বলা হয় উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলে কটি স্তরে বিভক্ত এবং কি কি, তাহলে আমি এইভাবে ছবিটা এঁকে নিশ্চয়ই ভাবে বোঝাতে পারছি যে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তর সেটা টপোস্ফিয়ার। টপোস্ফিয়ারে আমরা এখানে বসবাস করি এবং সেটা একটা নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, কারণ সেখানটাতে অত্যধিক পরিমাণে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হয়। এর পরবর্তী ক্ষেত্রে আমরা জানবো যে টপোস্ফিয়ারের ঊর্ধ্বে একটা স্তর রয়েছে। আমি এরকম স্তরটাকে এর ঊর্ধ্বে একটা স্তর রয়েছে, আমি এইভাবে দেখাচ্ছি। এই অংশটাকে আমরা কি বলবো, ট্রপোপোজ। এই অংশটাকে আমরা কি বলবো,
এই অংশটাকে আমরা বলবো ট্রপোপোজ। ট্রপোপোজ আমরা আর কিছু বলবো না, আর ট্রপোপোজ সম্পর্কে আর কিছু জানবো না, যে ক্ষুদ্রমণ্ডলের বা ট্রপোস্ফিয়ারের উপরে ট্রপোপোজ থাকে এবং তার উপরের স্তরটার নাম কি, এই স্তরটা যেখানটা আছে এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানটা এই স্তরটার নাম আমরা কি বলবো, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটার নাম আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। এটা কত দূর পর্যন্ত বিস্তৃত, 50 কিলোমিটার। এটা তাহলে 50 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বে অবস্থান করে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা আমরা একে শান্তমণ্ডল বলবো। এই স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে শান্তমণ্ডল। এই স্তরের মধ্য দিয়ে সমস্ত জেট বিমান, কি বললাম ভালো করে মাথায় রাখবে, এই কোশ্চেনটা বারবার আসে যে কোন স্তরের মাধ্যমে জেট বিমানগুলি চলাচল করে বা জেট প্লেনগুলো চলাচল করে, তখন এটা আমরা এখানে বলবো শান্তমণ্ডল বা ট্রপোস্ফিয়ারে, যেটা 50 কিলোমিটার অর্থাৎ 50 কিলোমিটার পর্যন্ত অবস্থান করে। ট্রপোস্ফিয়ারের উপরে হচ্ছে ট্রপোপোজ, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে হচ্ছে স্ট্র্যাটোস্পোজ। এখন আমি এখানটায় আমরা দেখাই, এই যে এই অংশটাকে আমরা বলবো কি বলবো, এই যে অংশটা এটাকে আমরা বলবো স্ট্র্যাটোস্পোজ। ট্রপোস্ফিয়ার, ট্রপোপোজ, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজ এবার তার উপরে স্তর কি, এই যে অংশটা ওটা হচ্ছে মেসোস্ফিয়ার। এই অংশটার নাম আমরা কি দেবো, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারটা আমাদের মনে রাখতে হবে যে 90 কিলোমিটার পর্যন্ত অংশ জুড়ে অবস্থান করে, অর্থাৎ 90 কিলোমিটার পর্যন্ত অংশ জুড়ে আমাদের অবস্থান করে। এটা কি মেসোস্ফিয়ার। এই স্তরটায় কিন্তু উল্কাপিণ্ড হয়, কি উল্কাপিণ্ড হয়, যে এগুলো একটা বৈশিষ্ট্য আর কি, উল্কাপিণ্ড। তাহলে মেসোস্ফিয়ারে আমরা উল্কাপিণ্ড দেখতে পাবো, নৈশদ্যুতি উল্কাপিণ্ড, আমরা এখানে নৈশদ্যুতি, আমরা এই নৈশদ্যুতি এবং উল্কাপিণ্ড এগুলো একটা বৈশিষ্ট্য, যে কোন স্তরে উল্কাপিণ্ড দেখতে পাওয়া যায়, কোন স্তরে নৈশদ্যুতি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার স্তরে। এইটা মনে রাখতে হবে। তারপরে আমরা মেসোস্ফিয়ারের উপরের স্তর, সেটা হচ্ছে আমরা ঠিক সিমিলারলি একইভাবে ট্রপোস্ফিয়ার, ট্রপোপোজ, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপোজ, মেসোস্ফিয়ার, মেসোপোজ। এখানটা আমরা মেসোপোজে আমরা পড়বো। এবার এটা কি তাহলে হচ্ছে মেসোপোজ, এই স্তরটা হচ্ছে মেসোপোজ। এই স্তরটাকে আমরা বলবো মেসোপোজ। যেটা যদি আমরা বলি মেসোপোজ কোনটা, তাহলে আমরা বলবো যে এর উপরের স্তরটা আমরা একটু জেনে নিই। এই স্তরটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশটা হচ্ছে মেসোপোজ, মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশটা স্ট্র্যাটোপোজ, এবং স্ট্র্যাটোস্ফিয়ার আর টপোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ টপোপোজ। দেখো আমরা প্রত্যেকটা কিন্তু এইভাবে স্তরগুলোকে আমরা এখানে করতে পেরেছি। এবার এই যে থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার, এইটার উচ্চতা কত, এর উচ্চতা হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত। কত বললাম, 500 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে টপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 15 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 50 কিলোমিটার, মেসোপোজের উচ্চতা হচ্ছে 90 কিলোমিটার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 500 কিলোমিটার। এই স্তরটাকে আমরা আয়নোস্ফিয়ার বলি। এই আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এই যে সূর্য থেকে যে সমস্ত গামা রশ্মি, বিটা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, এগুলোকে সমস্ত কিন্তু এগুলোকে শোষণ করে নেয় এবং এগুলোকে ভেঙে দেয়। এই যে সূর্য থেকে কি কি আসে, গামা রশ্মি, বিভিন্ন ধরনের ফটন কণা, তার মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের যে রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, সেগুলো ভেঙে দেয়, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার ভেঙে দেয়। এর ফলে কিন্তু আমরা ভূপৃষ্ঠেতে এই ধরনের কণাগুলো পাই না, আর সেই জন্যই আমাদের ভূপৃষ্ঠের প্রাণী জগৎ বা জীব জগৎ রক্ষা পায়। কারণ কি, থার্মোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার থাকে বলে, এবং সূর্য থেকে যে ফটন কণা বা বিভিন্ন ধরনের গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি যেগুলো আছে সেগুলোকে শোষণ করে নেয় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার আমরা কি, আর একটা আমি জিনিস এখানে বলে রাখবো, এটা এই স্তরে একটা সুমেরু প্রভা দেখতে পাওয়া যায়। এখানে
এই স্তরে আমরা সুমেরু প্রভা দেখতে পেয়ে যাই। ঠিক আছে, আমরা এখানে বললাম থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, যেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত দেখতে পাওয়া যায়। এর পরের স্তর আমরা জানবো এক্সোস্ফিয়ার। তাহলে কোনটা? এটাকে আমরা বলি এক্সোস্ফিয়ার। কত? 750 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে, কত? 750 কিলোমিটার উঁচু পর্যন্ত যে স্তর, সেটাকে আমরা বলবো এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার এই স্তরে অক্সিজেন, হাইড্রোজেন আর হিলিয়াম, কি বললাম? অক্সিজেন, হাইড্রোজেন আর এই সাইডে লিখছি হিলিয়াম গ্যাসের প্রাধান্য অনেক বেশি দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কোন স্তরে দেখতে পাই? এক্সোস্ফিয়ার দেখতে পাই অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায় এক্সোস্ফিয়ারে। তারপরে আমরা জানবো হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, অর্থাৎ এই যে স্তর ভিত্তিতে আমরা যে ভাগ করলাম, এই স্তর ভিত্তিতে যে ভাগ করলাম তার সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই স্তরটা আমরা নাম সর্বশেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে ম্যাগনেট কথাটা আছে, অর্থাৎ চুম্বক। তাহলে চুম্বকীয় স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটি হচ্ছে 3000 কিলোমিটার উচ্চ, সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 কিলোমিটার বা 16000 কিলোমিটার, এটি দুটি ঘন বলয়ের একটা সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে 3000 কিলোমিটার। এই 3000 কিলোমিটার পর্যন্ত উচ্চতাযুক্ত অংশ হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেখানে চুম্বকত্ব সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে আমি এই স্তরটা, এটা হচ্ছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে সমগ্র যে স্তর, বায়ুমণ্ডলীয় স্তর, এই বায়ুমণ্ডলীয় স্তরকে আমরা ভাগ করলাম। 1 নম্বর পেলাম আমরা টপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ারের পর থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, তারপর শেষ হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবার যেগুলো দুখানা স্তরের মধ্যবর্তী একটা করে স্তর রয়েছে, অর্থাৎ টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে রয়েছে ট্রপোপোজ, স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মাঝে রয়েছে হচ্ছে স্ট্র্যাটোপোজ, মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের মাঝে রয়েছে মেসোপোজ। তারপরে দেখতে পাবে থার্মোস্ফিয়ার, তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এইভাবেই আমাদের উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলীয় শ্রেণীকে আমরা বিভক্তকরণ করেছি। এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষাতে এই ছবিটা অবশ্যই মাস্ট আঁকতে হবে। যদি পরীক্ষায় পড়ে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, তাহলে তোমাদের এই চিত্রটা অবশ্যই তোমাদের আঁকতে হবে। এরপর আমরা আরেকটা জিনিস জানবো, যেটা হচ্ছে আরেকটা স্তর রয়েছে, সেটা হচ্ছে ওজোন স্তর। যে ওজোন স্তর আমরা অনেক ক্ষেত্রে শুনেছি যে ওজোন স্তর, সেই ওজোন স্তর সম্পর্কে আমরা জানবো। আমরা কি বললাম? ওজোন স্তর। আমরা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর কি? ওজোন স্তর হচ্ছে ওজোন স্তরে কোন গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায়? ওজোন গ্যাসের। ওজোন স্তরে ওজোন গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায়। এই ওজোন গ্যাসটা হালকা একটু নীলাভ রঙের, আঁশটে প্রকৃতির, গন্ধযুক্ত আছে। ওজোন গ্যাসের এই স্তরটা হচ্ছে ওজোন গ্যাস। কি কি বললাম? ওজোন গ্যাসের বৈশিষ্ট্য, ওজোন গ্যাস দ্বারা পরিপূর্ণ স্তর হচ্ছে ওজোন স্তর। এই স্তরটা ওজোন গ্যাস আমরা বুঝবো কি করে? যেখানে হচ্ছে হালকা নীলাভ, মানে একটু অল্প হালকা নীলাভ কালার, আঁশটে গন্ধ থাকবে। এর রাসায়নিক নামটা একটু তোমরা জেনে থাকবে, O3। O2 কিন্তু অক্সিজেন, আর ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3, এটা মনে রাখতে হবে। এটা এই কিলোমিটার উচ্চতাতে আমরা ওজোন গ্যাসের আধিক্য দেখতে পাওয়া যায়। ওজোন স্তর, এই স্তরে সূর্যরশ্মির যে ওজোন যে স্তর, সেই যে অতিবেগুনি যে ক্ষতিকারক রশ্মিগুলোকে ওজোন স্তর শোষণ করে নেয়, আর শোষণ করে আমাদের এই জীবমণ্ডলকে রক্ষা করে। সেই জন্য একে আমরা বলি প্রাকৃতিক সৌর পর্দা। এটা পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলে। কাকে বলে? এই ওজোন স্তরটি।
কারণ ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি, এই অতিবেগুনি রশ্মিকে ওজোন স্তর কি করে, অ্যাবজর্ব করে অর্থাৎ শোষণ করে এই যে আমাদের পৃথিবী পৃষ্ঠের যে জীবকুল, সেই জীবকুলকে পৃথিবীর প্রাকৃতিক সৌরকদ্দার দ্বারা আমাদের জীবনকে রক্ষা করে, যাতে আমরা এই রশ্মিটা থেকে আমরা বাঁচতে পারি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আজকে আমরা সমস্ত বায়ুমণ্ডলীয় যে স্তর, দুটো ভাগে ভাগ করার যে স্তর, সেই স্তরকে আমরা জানলাম। একটা রাসায়নিক উপাদান এবং গঠন অনুসারে, একটা হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে আমরা দুটো স্তরে আলাদা আলাদা ভাগ করলাম, সেটা আজকে আমরা জানলাম। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের এই জিওগ্রাফি গাইডার চ্যানেলে এসে তোমরা তোমাদের কমেন্ট জানাবে, এবং পরবর্তী পর্যায়ে আমরা আবার একটা নতুন ভিডিও এবং তোমাদের পড়ানো নিয়ে নতুন অধ্যায় নিয়ে আবার আসবো।